দিল্লিতে বিস্ফোরণে ফিদায়ে হামলা। দিল্লি পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান বিস্ফোরণে ইতিমধ্যেই 12 জনের মৃত্যুর খবর সামনে আসছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12, আহত অনেকেই। পরবর্তীতে সংখ্যা আরো বাড়তে পারে এমনটাও আশঙ্কা থাকছে। ইতিমধ্যে একাধিক বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। হুন্ডাই i20 গাড়িতে বিস্ফোরণে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গতকাল দিল্লিতে এই লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনা। এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন। সত্যজিৎ, এই মুহূর্তে এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, আরো নতুন নতুন তথ্য প্রতিটা মুহূর্তে সামনে আসছে। এই মুহূর্তে কি আপডেট রয়েছে? দুটো বিষয়, একটা পরিষ্কার ছবির কথাই বলার চেষ্টা করব প্রথমেই, যে যদিও ঘটনাটা অনেকটা আগেই এই দিল্লি বিস্ফোরণের অনেক আগের ঘটনা সেটা, কারণ এখানে মোহাম্মদ উমর সম্পর্কে যে তথ্যগুলো আসছে, যে তিনি চিকিৎসক ছিলেন, একাধিক চিকিৎসকের নাম এসছে, অনেকে বিস্মিত হচ্ছেন। কিন্তু যেটা মনে করা হয় যে জঙ্গি নাশকতা, এর সঙ্গে কোনো ধর্মের তো যোগ নেই, কিন্তু একটা ছবি উঠে আসে যে তুমি 9/11-কে দেখো, তাহলে মোহাম্মদ আটা তার ছবি স্ক্রিনে রাখার চেষ্টা করব। এবং যখন এই মোহাম্মদ আটা ছিল ওসামা বিন লাদেনের যে রিং ব্রিগেড, তার অন্যতম লিডার ছিলেন এবং তিনি ইজিপ্টিয়ান ইঞ্জিনিয়ার এবং পাইলট ছিলেন। তিনি ওই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ারে প্রথম হিট করেছিলেন তার এয়ারক্রাফটকে দিয়ে। ফলে এই যে পদ্ধতিটা জঙ্গি গোষ্ঠী বা মডিউলগুলোর বা এই ধরনের যে মগজ ধরাইয়ে বারে বার হয়েছে, সেই ছবিটা আমরা বারে বারই দেখছি আর কি। কারণ এর আগেও দিল্লিতে আমরা দেখেছি যে ইন্ডিয়ান মুজাহিদিনের মাধ্যমে এরকম ঘটনা ঘটেছে, হরকত উল জিহাদি করেছে এবং পরবর্তী ক্ষেত্রে এটা উঠে এসছে। এক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার হচ্ছে এখনও পর্যন্ত, যে এই বিস্ফোরণের সঙ্গে একটা প্ল্যানিং ছিল। প্ল্যানিংটা হলো, তুমি দেখবে যে ছবিটা সামনে আসছে যে ডক্টর মুজাম্মিল সাকিল এবং তার যে সঙ্গী ডক্টর আদিল রাত, এরা যখন গ্রেপ্তার হয়ে গেছে, যখন এই যে ফরিদাবাদ যে বাফার জোনটা ডিকোড হয়েছে, এই মডিউলটা ডিকোড হয়েছে, তখনই যে তথ্য আমরা জানতে পারছি যে ছবি আসছে যে এই ডক্টর মোহাম্মদ উমরকে একে নির্দিষ্ট তথ্য ওপর থেকে এসেছিল যে এবার অ্যাকশনে নামো, কারণ এই একমাত্র অ্যাক্টিভ মেম্বার ছিল অন গ্রাউন্ড। ফলে গ্রাউন্ডে যে অ্যাক্টিভ আছে তাকে অ্যাকশন নিতে হবে, সেই নির্দেশ বোধহয় সীমান্ত পার থেকে এসেছিল বলে গোয়েন্দারা প্রাথমিক সন্দেহ করছেন। এবং তারপরে তুমি দেখবে যে গাড়িটির মধ্যে এই ডিটোনেটর এবং লিকুইড অয়েল এবং অ্যামোনিয়াম নাইট্রেট একসঙ্গে রাখা হয়েছিল। ডিটোনেটর রাখার কারণটা ছিল যে স্বল্পমাত্রা এক্সপ্লোসিভ থাকলে সেটা হিউজ ব্লাস্ট করতে পারে এবং প্রচুর দহন সেখানে হয়, প্রচুর মানুষ বার্ন হবে সেখানে, যেমন ডিটোনেটরের হদিশ পাওয়া যাচ্ছে। ফলে এই যে ব্যক্তি মোহাম্মদ উমর, কিন্তু একটি নির্দিষ্টভাবে কোনো একটি ধর্মীয় স্থানের পাশেই ছিলেন, সেখান থেকে তিনি গাড়ি নিয়ে ওই পার্কিং জোন থেকে বেরিয়ে একটা অংশে যাওয়ার চেষ্টা করেন এবং বোধহয় প্যানিকড ছিলেন, বোধহয় আগেই বোধহয় এই ব্লাস্টটা তিনি করিয়ে ফেলেছিলেন, বা সিস্টেম হয়তো বুঝতে পারেননি বা কিছু একটা হবে, সেই সিদ্ধান্তে আমরা পৌঁছচ্ছি না এখনও। এই ঘটনা প্রবাহ চলছে, তদন্ত চলছে। এবং তুমি দেখবে যে আজকে যখন আমরা প্রোগ্রাম করছি, তখন একদম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যে একটা হাই লেভেল রিভিউ মিটিং করছেন, সেখানে তুমি দেখবে আইবি চিফ তপন ডেকা, তুমি এনএসজির দায়িত্বপ্রাপ্ত ডিজি এবং বাদবাকি যে সমস্ত এজেন্সি রয়েছে তাদেরকে নিয়ে বৈঠক করছেন। এবং সেই বৈঠকে একটা বিষয় বোঝার চেষ্টা করা হচ্ছে যে আলটিমেটলি সীমান্ত পার থেকে কীভাবে গোটা ঘটনাটা ঘটেছে, নাকি ভেতর থেকে অনেকটা বেশি অ্যাক্টিভ ছিল স্লিপার সেল বা ওভারগ্রাউন্ড ওয়ার্কাররা, এটা বোঝার প্রয়োজন সবার আগে। কারণ দিল্লি পুলিশের যে প্রাথমিক সন্দেহ যে এটা একটা সুইসাইডাল অ্যাটাক বা ফিদাইন অ্যাটাক হয়েছে, এবং এক্ষেত্রে এই মাত্র 50 কিলোমিটার দূরে দিল্লি থেকে এই ফরিদাবাদকে একটা সিকিউরড জোন, সেটাকে সেই হিসাবে দেখে এই গোটা পরিকল্পনাটা, ষড়যন্ত্র ব্লুপ্রিন্টটা রেডি করা হয়েছিল। এবং তুমি দেখবে গোটা ঘটনার সঙ্গে যে কাশ্মীর অর্থাৎ পুলওয়ামার যোগ, এবং এই সাকিল অর্থাৎ যাকে এখন বলা হচ্ছে যে সে এখন এই মুহূর্তে তিনি 4 বছর দিল্লিতে থাকতেন, তিনি বাড়ি ফিরতেন না, এরকম অনেক ন্যারেটিভ এই মুহূর্তে সামনে আসবে। কিন্তু তার জন্য এই মডিউলটা কোনোভাবেই যে অ্যাক্টিভ ছিল না এমনটা নয়, সেই মডিউলটাকে ডিকোড করতে পেরেছেন আমাদের ইন্টেলিজেন্স কর্তারা বা গোয়েন্দারা। তার পরিপ্রেক্ষিতে হয়তো যে বিস্ফোরণটা হয়েছে বলে অনেকে মনে করছেন, তার যদিও 12 জনের মৃত্যু ভীষণ দুঃখজনক একটা বড় ঘটনা, রাজধানীর মুখে একজন ব্যক্তির প্রাণ যাওয়া মানে বড় ঘটনা, হয়তো অনেকটা স্বল্প মাত্রায় হয়েছে, কারণ একটা বিগ অ্যাটাকের পরিকল্পনা বা অন্য কোনো পরিকল্পনা ছিল। সত্যিই এই মুহূর্তে তোমার প্রশ্ন সামনে আসছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে এখানে যদি দেখা যায় তাহলে রাজনাথ সিং প্রতিরক্ষামন্ত্রী আমাদের, তিনি বলেছেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত কাউকেই
ছাড়া হবে না এবং ভারতকে এভাবে প্রভোগ করলে ভারত তার উত্তর দেবে। এই বক্তব্যে বিশ্বকরা মনে করছেন যে প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের মধ্যে যেটা নিহিত আছে, লুকিয়ে আছে, তা হলো যে এই ঘটনা ঘটানো হয়েছে অর্গানাইজড এবং তার সঙ্গে একটা বড় পরিকল্পনা ছিল। এবং তার আগে আমরা দেখেছি যে পাক অকুপাইড কাশ্মীর, আপনিও জানবেন নিশ্চিতভাবে যে তথ্য আছে যে পাক অকুপাইড কাশ্মীরে আমাদের অপারেশন সিঁদুরের প্রথম পার্টের পর যখন আমরা জঙ্গি সংগঠনগুলো একদম কোমর ভেঙে দিয়েছিলাম, তারপরে দেখা গেছে অক্টোবর মাসেই তারা পাক অকুপাইড কাশ্মীরে সেখানে স্পেশাল সার্ভিস গ্রুপ অর্থাৎ তাদের এসএসজি, তাদের স্পেশাল কমান্ডো গ্রুপ এবং আইএসআই, জৈশ-ই মোহাম্মদ এবং লস্কর-ই তৈবা এই মিলে একটা একাধিক বৈঠক হয় এবং সেখানে আইসিস মডেলও তারা এগোতে যায়। জৈশ-ই মোহাম্মদের মহিলা ব্রিগেড বা মহিলা জঙ্গি সংগঠন ওপেন করা হয় এবং সবটার মুখ ছিল ভারতবর্ষ, কারণ ভারতবর্ষে বড় ধামাকা না করতে পারলে পাকিস্তানের টেরর বিজনেস একেবারে মুখ পুড়ছিল। ফলে গোটা পরিকল্পনাটা পাকিস্তানের সীমান্ত পার থেকে হয়েছে বলে একটা বড় অংশের ধারণা। সুভাষবাবু। হ্যাঁ, মানে প্রশ্নটা একবার যদি বলেন, প্রশ্ন হলো যে এখানে যেটা এখনো পর্যন্ত আমরা সিদ্ধান্তে পৌঁছচ্ছি না, কিন্তু যেহেতু প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি বলেছেন যে এই ঘটনা যারা জড়িয়ে রয়েছে তাদের কাউকে ছাড়া হবে না, অর্থাৎ প্রথম তত্ত্বটা যে এটা কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নয়, এটা একটা অর্গানাইজড প্ল্যান এবং সেই প্ল্যানটা এক্সিকিউট করানো হয়েছে। এবং মোহাম্মদ উমর তিনি দিল্লি পুলিশের যে প্রাথমিক অনুমান তিনি ফিদাইন অ্যাটাকের সঙ্গে জড়িত ছিলেন, তিনি সুইসাইডার সেই বম্বার ছিলেন এবং তিনি যখন 6:30 সেই ধর্মীয় স্থানের সংলগ্ন অংশ থেকে বেরিয়ে পার্কিং লট থেকে বেরিয়ে তিনি রাস্তায় এসে ওঠেন 6:52 থেকে 7:22, যেটা দিল্লি পুলিশ সূত্রে তথ্য আসছে। এর মধ্যেই এই ব্লাস্টটা হয় এবং গাড়ির মধ্যে যে লিকুইড অয়েল, অ্যামোনিয়াম নাইট্রাইট এবং ডিটোনেটর ছিল, ডিটোনেটর এক্সপ্লোসিভ বেশি মাত্রায় করায়, ফলে পরিকল্পিত। ফলে রাজনাথ সিংয়ের বক্তব্য এবং গোটা বিষয়টা কোথাও সীমান্ত পারের একটা কানেক্টিভিটি আইএসআই যোগকে কি সামনে আনছে? সুভাষবাবু। না, আমার এখনো ইট ইজ এ ভেরি প্রিমেচিওর স্টেটমেন্ট। এখনই এই ধরনের কোন রকম স্টেটমেন্ট করার প্রয়োজনীয়তা এবং উল্লেখকে খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। অবশ্যই এটা একটা বিগার মডিউলের স্মলার এফেক্ট বলতে পারেন, যেটা আপনি আগে প্রতিবেদন বলার সময় বললেন, সেটা বলা যেতে পারে। কিন্তু কোনো পার্টিকুলার দেশ, কোনো পার্টিকুলার অথরিটি, কোনো পার্টিকুলার মডিউলকে ট্যাগ করার মতো এখনো ইনভেস্টিগেশন সেই জায়গায় পৌঁছয়নি। প্রথম কথা, আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছচ্ছি না, আমরা বলছি একটা সন্দেহ বা অনুমানমূলক বা সন্দেহ অবশ্যই আছে। তবে আমার ব্যক্তিগত কিছু জিনিস আমার মনে হয় এটা যে এই ধরনের কোয়ান্টিটি অনেক আগে থেকে মজুত করা হয়েছিল, যেই কোয়ান্টিটিটা পাস অফ হচ্ছিল অর্থাৎ ধরা পড়ে যাচ্ছিল, এই জন্যে এরা একটা কোয়ান্টিটিকে বিভিন্ন জায়গায় ছোট ছোট মডিউলে ভাগ করেছিল এবং এই ছোট ছোট মডিউলে ভাগ করে তারা ডিপোর্ট করাতে চেয়েছে, মানে পাঠিয়ে দিতে চেয়েছে দূরে কোথাও স্টোরেজ লোকেশন বা এসএল থেকে সরাতে চেয়েছিল। এই এসএল থেকে সরাতে গিয়েই যে বিভিন্ন ফিলিং এর মধ্যে একটা ফিলিং এই i-20টা, যেই i-20টা খুব তাড়াতাড়ি প্যানিক সিচুয়েশনের মধ্যে গিয়ে সে এক্সপ্লোরটা বা এক্সিকিউশনটা করিয়েছে। তার কারণটা হলো এটা খুব অল্প সময়ের রেকির মধ্যে ঘটেছে। কারণ আমি ওপেন টিভি চ্যানেলে এইটুকুনি বলতে রাজি নই, তার থেকে হয়তো 1-1.5 কিলোমিটার এধার ওধার গেলে এফেক্টটা অনেক বেশি হতো। কারণ দিল্লি আমি হাতে তালুর মতো চিনি, আমার ভীষণ প্রিয় শহর। তো সেখানে সেই সব জায়গায় না গিয়ে এই জায়গাটায় গিয়ে যে এফেক্টটা করেছে, যদি এটা একটা লং টার্ম প্ল্যান হতো তাহলে এটা কিন্তু এই জায়গায় হতো না। দ্বিতীয় কথা, এই জায়গায় করানোর পিছনে যে প্যাডেল ট্রিগারিং বা এই ধরনের কোনো বস্তুকে তারা ইউজ করে থাকে গাড়িতে, সেই জিনিসটা বোঝাটা খুব আবশ্যক। কারণ এই যে একটা ওয়েট টাইমের কথা বিভিন্ন মিডিয়াতে আমরা শুনছি যে 2 ঘন্টা কি 3 ঘন্টা কোনো একটা মসজিদের প্রেমিসেসে এরা অনেকক্ষণ দাঁড়িয়েছিল। এই যে ওয়েট টাইমটা বিভিন্ন রকম কারণে হতে পারে। একটা কারণ হতে পারে তারা যদি সুইসাইড বোম্বার হয়, তারা লাস্ট মিনিট তারা একটা প্রার্থনা গোছের জিনিসপত্র করেন। দ্বিতীয় জিনিসটা যেটা হতে পারে, ডিটোনেটর, কানেকশন, ব্যাটারি অ্যান্ড ট্রিগার, এই সবকটাকে অ্যালাইন করে ফাইনাল কম্বিনেশনটাকে তৈরি করে নেওয়া। তৃতীয় যেটা সব থেকে ইম্পর্টেন্ট এবং গুরুত্ব জিনিস আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে ফাইনাল কনফার্মেশন। যে কোনো অ্যাটাকের পিছনে সব থেকে গুরুত্বপূর্ণ আসপেক্ট হচ্ছে ফাইনাল কনফার্মেশন। এই ফাইনাল কনফার্মেশনটা আসার ওয়েট করছিল বলে আমার ধারণা, যার জন্য এই 3 ঘন্টা তারা ওয়েট করেছে এবং পরবর্তীকালে তারা ওরকম একটা জায়গায় গিয়ে ব্যাপারটাকে ট্রিগার করেছে এবং যার ফল আমরা সবাই মিলে দেখছি। সুতরাং এই যে ঘটনাটা যে প্যানিকের সৃষ্টিতে ঘটেছে, তার মধ্যে আমার চিন্তা
তার সব থেকে বিষয় যেটা মনে হচ্ছে, আমার ধারণা এরকম ধরনের গাড়ি একটা নয় একাধিক লোড হয়েছিল। আমার মনে হয় ওই 50 কিলোমিটার রেডিয়াসটাকে যদি একদম চিরুনি তল্লাশি করা যায়, আরো বেশ কিছু স্টোরেজ লোকেশন পাওয়া যাবে। অ্যাক্টিভিটি, যে মানুষগুলো মারা গেছে, মানে বিশেষ করে যারা অ্যাটাকার, তারা যে মারা গেছে তাদের অ্যাক্টিভিটি ফর দ্য লাস্ট 72 আওয়ার্স দেখাটা খুব দরকার। কোন কোন লোকেশনে তাদের মোবাইলের টাওয়ার গেছে সেটা জানাটা খুব দরকার, এবং বিশেষভাবে ইন অ্যান্ড আউট কার কার সাথে হয়েছে সেই প্রতিটা মানুষকে ইন্টারোগেট করাটা খুব দরকার। ফার্স্ট ভিজিট করেছে, সেখান থেকে কমিউনিকেশন এসছে, কারণ ওভারগ্রাউন্ড ওয়ার্কার বা স্লিপার সেল এইখান থেকে তো কাজটা, অর্থাৎ যে সুইসাইডার বোম্বার নিজেকে উড়িয়ে দিয়েছে সে তো চলে গেছে, কিন্তু পুরো সিস্টেমটা তো রয়ে গেছে। এবং একটা বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ সুভাষিস বাবু, যে এখানে একটা বিষয় উঠে আসবে, তা হলো যে এখানে যারা এই পুরো মডিউলটা রেডি করলো এবং তার মধ্যে একাধিক ব্যক্তির নাম রয়েছে, তাদের অ্যারেস্ট করা হয়েছে, তাহলে কি তারা মানে একদম শতপ্রণোদিত হয়ে গেলো দেশের মধ্যেই? তাহলে আরও বিষয়টা আরও বিপজ্জনক, যে দেশের মধ্যেই এই গোটা বিস্ফোরণ, এই কেজি কয়েক হাজার কেজি বিস্ফোরক তারা মজুত করে এক জায়গায় নিয়ে আসে এবং রাষ্ট্রদ্রোহিতা অর্থাৎ আনলফুল অ্যাক্টিভিটিস, অর্থাৎ ইউএপি এর ধারায় অভিযুক্ত হয়েছে, দেশের মধ্যেই পুরো সিস্টেম তৈরি হয়, তাহলে আরও বিপজ্জনক ছবি। এবং আর একটা প্রশ্নের সঙ্গে আসবে যে যদি দেশের মধ্যেই না হয়, তাহলে এর আগে আমরা মুম্বাই ব্লাস্টের ক্ষেত্রে দেখেছি, সেই সময় যেটা ঘটেছিল সম্পূর্ণ আইএসআইয়ের হাত ছিল, দাউদ ইব্রাহিম বা তাদের গোষ্ঠীর উপরে। এখানে ছবিটা কতটা সেই বিষয়টাকে সমর্থন করে সুভাষিস বাবু? দেখুন, ডিসেন্ট্রালাইজড অপারেটিভ বডি, এরা ছোট 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 ইউনিট, এদের নিজস্ব ছোট ফান্ডিং হয়, সেই ফান্ডিং গুলো কোনো একটা রুট থেকে আসে এবং সেই ফান্ডিং গুলোকে বিভিন্ন রকম ভাবে প্যাসেজিং করা হয়। এই ফান্ডিং গুলোকে প্যাসেজিং করার পিছনে এদের ট্রেনিং তো অবশ্যই হয়েছে। দেখুন, মোটিভেশনটা একটা ভীষণ ইম্পর্টেন্ট আসপেক্ট যে কোনো রকম এই ধরনের অপারেশনকে কেন্দ্রীভূত করার জন্য। সুতরাং মোটিভেশন পয়েন্টার্স গুলো কি কি সেটা জানতে হবে। সেদের মোটিভেশন পয়েন্টারটা কি শুধুমাত্র পয়সা কড়ি ছিল, কিংবা রিলিজিয়াস বিলিফ ছিল, কিংবা ফিদাইন মাইন্ডসেট ছিল, সেটা জানতে হবে। কিভাবে তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে। দ্বিতীয়ত, যখন সোশ্যাল পেনিট্রেটিভ একটা প্রফেশনকে চুজ করা হয়েছে, অর্থাৎ ডাক্তারির মতো একটা নোবেল প্রফেশনকে চুজ করা হয়েছে, তখন ধরা যেতেই পারে এদের অ্যাটেম্পটা অনেক লার্জার গোল ছিল, যে এমন কোনো একটা জিনিসে এরা পেনিট্রেট করতে চেয়েছিল যেখানে অনেক বেশি মানুষকে ক্ষতিগ্রস্ত করা যাবে। আর তৃতীয় জিনিস যেটা বোঝাটা খুব প্রয়োজনীয়, এই প্রসেসটা কিন্তু একটা অংশ ধরা পড়েছে, এর মানে মোটেই নয় যে এই প্রসেসটা শেষ হয়ে গিয়েছে বা গোটা চেনটাকে আমরা নালিফাই করতে পেরেছি। এটা কিন্তু একটা টিপ অফ অ্যান আইসবার্গ। সুতরাং এই যে গোটা চেনটাকে নালিফাই করার যে জিনিস বা গোটা চেনটাকে ধরার কি জিনিস, সেটার জন্য আমাদের কিন্তু অনেক অনেক গভীরে যেতে হবে জিনিসটার। এটা কিন্তু আমরা সহজে ছেড়ে দিতে পারবো না। ইনভেস্টিগেশন মাস্ট গো অন। একটা বিষয় আপনাকে বলবো যে এখানে গোয়েন্দারা প্রাথমিক মনে করছেন যে এই শিয়ালকোট থেকে সাম্বা সেক্টর এবং পাঞ্জাব, এখানে গত 2-2.5 মাসে যে ছবিটা উঠে আসছে, তাতে একটা ছবি পরিষ্কার যে প্রচুর পরিমাণে পাকিস্তান থেকে ড্রোন অনুপ্রবেশ করানোর চেষ্টায় আমরা অনেকগুলোকে শটডাউন করে দিই। তাহলে কি কোথাও সেই ইউক্রেন ফর্মুলায় ড্রোনের মাধ্যমে কিছু এই যে বিস্ফোরক বা অস্ত্র, সেগুলোকে অনুপ্রবেশ করানো হয়েছে কোনো রকম নজরদারির যে শিথিল অবস্থার সুযোগ নিয়ে, সেই সম্ভাবনাটা কতটা আসতে পারে বা গোয়েন্দাদের এই আশঙ্কা কতটা সত্যি? সত্যজিৎবাবু, আমরা দুটো জিনিসকে যেন গুলিয়ে না ফেলি, এটা আমাদের একটু বুঝতে হবে খুব ভালো মতো। একটা হচ্ছে মিলিটারি অ্যাটাক বা মিলিটারি রিটালিয়েশন, হোয়াটএভার যা খুশি নাম দিন। আরেকটা হচ্ছে যেটাকে আমরা বলছি নন কনভেনশনাল অ্যাটাকস বা এই ধরনের ঘটনা যেগুলো ঘটছে, নাশকতামূলক ঘটনাগুলো। কালকে যতটা কেমিক্যাল ইউটিলাইজেশন ধরা গেছে, আপনাদের সব টিভি চ্যানেলেই যেটা বলা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট অ্যান্ড অল দিস থিংস, এই জিনিসগুলো একটু খোঁজ খবর করে দেখুন। আপনার আশেপাশে সব দোকানেই পাওয়া যায়, তার জন্য ক্রস বর্ডার আসতে হয় না। এই জিনিসগুলোকে পার্টিকুলার মাত্রায় মিশিয়ে এক ধরনের একটা কম্পোজিশন তৈরি করা হয়, তাদের বিভিন্ন রকম ভাবে ট্রিগারিং মেথোডোলজিতে ফেলা হয়, তারপরে সেই ট্রিগারটাকে তৈরি করা যায়, এবার সেটাকে ডেটোনেট করে অ্যাক্টিভেট করা যায়। সুতরাং এটার জন্য ক্রস বর্ডার থেকে আসার বা স্মাগল হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। পয়েন্টটা হচ্ছে যখন এই অ্যাসেম্বলিং গুলো হচ্ছে বা যেই ধরনের মুভমেন্ট হচ্ছে, তখন সাধারণ মানুষ কতটা নিজেদেরকে অ্যাক্টিভেটেড স্টেজে রেখে তারা ধরতে পারছে যে এই যে ঘটনাগুলো ঘটছে এটা খুব একটা ন্যাচারাল ঘটনা নয়। আমি বারংবার বলছি, সামরিক বাহিনীর যেমন দায়িত্ব রয়েছে, সাধারণ মানুষের দায়িত্ব সাংঘাতিক রয়েছে। সাধারণ মানুষের যদি সেন্সগুলো কাজ না করে, তাহলে কিন্তু এই ধরনের অ্যাটাককে নালিফাই করাটা ইন্টেলিজেন্সের পক্ষে না বরাবর। সুতরাং এটা বুঝতে হবে আমাদেরকে, যে সাধারণ মানুষদেরকে আগে বুঝতে হবে
যে যদি কোনো জায়গায় কোনো আনন্যাচারাল ঘটনা ঘটে সেটা যেন অবশ্যই কর্তৃপক্ষকে জানানো হয়, বিকজ এই ধরনের ব্লাস্ট কিন্তু বাড়িতে বসেই এই ধরনের এক্সপ্লোসিভ তৈরি করা যায় শুধু কেমিস্ট্রির ভালো নলেজ থাকলে। ঠিক একটা বিষয় পরিষ্কার সমাজিত, যেটা সুভাষবাবু বলছিলেন যে বিভিন্ন আমরা খাগড়াগড় ব্লাস্টও দেখেছি, সেখানেও বাড়ির মধ্যেই বিস্ফোরক জাত হয়েছিল এবং সেখানে তৈরি করা হচ্ছিল বিভিন্ন ধরনের কেমিক্যালসকে একসঙ্গে মিশিয়ে অনেক দাহ্য বস্তু তৈরি করা যায়। এবং একই সঙ্গে দেখা গেছে, এটাও দেখা গেছে যে অস্ত্র বর্ষণ আমরা পরিলক্ষিত দেখেছি, আকাশ থেকে অস্ত্র বর্ষিত হয়েছে এবং এটাও দেখা গেছে যে সীমান্ত পেরিয়ে প্রচুর পরিমাণে অস্ত্র অনুপ্রবেশও ঘটেছে। ফলে সমস্ত ছবিগুলো আমাদের সাথে বিভিন্ন সময় এসছে। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে দিল্লি ব্লাস্টের সঙ্গে ঠিক কী ধরনের ছবি জড়িয়ে আছে এখনও পর্যন্ত এনএসজি, এনআইএ তারা তদন্ত করছে। ফলে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমরা পৌঁছবো না। অবশ্যই যারা অথরাইজড অথরিটি এখানে রয়েছে তারাই এই ব্যাপারে বলবেন, কিন্তু আমাদের কিছু সন্দেহ বা আমাদের ধারণা বা বিভিন্ন সূত্রগুলোকে উল্লেখ করলাম, যেটা আলটিমেটলি সময়ের সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে যে কী ঘটেছিল এবং ঠিক কী কারণে এই ফরিদাবাদ যে বাফার জোন মডিউল তৈরি করা হয়েছিল রাজধানীর বুকে আক্রমণ ঘটানোর জন্য বা সারানোর জন্য। একদম ঠিক। পরবর্তী পরিস্থিতিতে আমাদের নজর থাকবে, তদন্তের গতি প্রকৃতির দিকে আমাদের নজর থাকবে। তবে আলোচনার সময় শেষ হয়েছে। শুভাশিস দা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে, পাশাপাশি চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, তোমাকেও ধন্যবাদ।